নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এক রহস্যময় ও ভৌতিক গল্প তোমাদের আমি শোনাতে চলেছি। তাহলে গল্পটার নাম তোমাদের বলি। গল্পটার নাম ডাক বাংলোর হাতছানি। তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। জানতাম না, পরে জানলাম। সামনের ডাক বাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন, এখন এসেছেন, কদিন এখানে থেকে যান, দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে। অনিরুদ্ধ ঠিকই বলেছেন, এখানকার সব কিছুই ভালো লাগারই মতো, বিশেষ করে এই ডাক বাংলো। সন্ধে হলেই সামনের পাহাড়টা কীরকম আশ্চর্য লাগতো, মনে হতো কোনো দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে। সামনের অবারিত মাঠ, ওপরে নীল আকাশ, মুক্ত বিহঙ্গের দল আপন মনে খেলা করে। ইজি চেয়ারের ওপর বসে আজকের সংবাদপত্রটি উল্টাচ্ছিল। এমন সময় পাশের ঘরের বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন, শুনলাম আপনি নাকি বিহার থেকে এসেছেন। ঠিকই শুনেছেন। বিহারে কোথায় ছিলেন? ডাকুয়া কোঠা। আশ্চর্য মশাই, আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম, মানে রেল জীবনের কাজের তাগিদে। তার জায়গাটা খুব ভালো, তবে বাঙালির সংখ্যা খুব কম হবে হয়তো। তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয়। সাথ করে কেউ ওই গ্রামে বেড়াতে যায় নাকি? সরকারি কাজ করি কি না। তা এখানে কি কাজে এসেছেন নাকি? না, এখানে এসেছি কদিন বিশ্রাম নেব বলে। হাসলেন বিনয়বাবু। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন, নিজেও ধরালেন। সন্ধে প্রায় হয়ে এসেছে। সামনের পাহাড়টা ওপরে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল হৈ হৈ করতে করতে যাচ্ছে। ওদের প্রত্যেকের হাতে মশাল, হয়তো কোনো আসন্ন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে। পরে জানলাম ভাদু উৎসব। ভাদ্র মাস এলেই এই উৎসব শুরু হয়। বিনয়বাবু যাবার আগে বললেন, খালি বই পড়ছেন আর কি সব লিখছেন, একদণ্ডের জন্য বেরুতেও তো দেখি না। বলেছি তো এখানে এসেছি বিশ্রামের জন্য। রাত তখন 10টা হবে। রাতের খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে যাব। এই সময় আবার বিনয়বাবুর সঙ্গে দেখা। তিনি বললেন, আপনি মশাই সত্যিকারের সুখী লোক, রাতের খাবারের মধ্যেই খেয়ে নিলেন। হ্যাঁ, রাতের খাবার আমি 10টার মধ্যেই খাই, এটা আমার চিরদিনের অভ্যাস। আমার নিজের ঘরে এসে কাগজপত্র নিয়ে কিছু লেখবার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না। আশ্চর্য, লেখার কাগজগুলি উড়তে লাগলো, কালি কলম সেই সঙ্গে। কী ব্যাপার, কোনো ভোজবাজি নাকি? ঘরটা বন্ধ করেই রেখেছিলাম। হঠাৎ বিনয়বাবু এসে হাজির। আমি অবাক হয়ে গেলাম। বললাম, আপনি? একগাল হেসে বিনয়বাবু বললেন, আমার না এলে কি চলে? কিন্তু ঘর তো বন্ধ, কি করে এলেন? এবার বিনয়বাবু বললেন, ঘর বন্ধ তাতে কি, আমি মুক্ত, সর্বত্র আমার গতি। আমার যেন কেমন একটা মনে হলো বিনয়বাবু নয়, অন্য কেউ হয়তো আমাকে ভয় দেখাতে এসেছেন। আমি একটু গম্ভীরভাবে বললাম, এবার আমার একটি ব্যক্তিগত কাজ আছে, আপনি দয়া করে চলে যান। আপনি যে লিখবেন, আপনার কাগজ কালি কই, হাওয়ায় উড়ে গেছে। যাকগে,
এই বলে চোখের সামনে কাগজ কলম কালি দিয়ে বললেন, এটা নিন। আমার তখন সত্যি সত্যি ভয় ভয় করছিল। বিনয়বাবু বললেন, চলি, আর দেখা হবে না। আমি বিনয়বাবুকে ধরতে গেলাম। আশ্চর্য, কোথায় বিনয়বাবু? তার পরিবর্তে তার পরনের জামা কাপড় পরে আছে মাটির ওপর। তারপর কি হলো আমার মনে নেই, জানতাম না। পরে জানলাম বিনয়বাবু নামক এক ভদ্রলোক এই ডাকবাংলোয় এসেছিলেন, কিন্তু যেদিন আসেন তার পরের দিনই মারা যান। ওই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল। এর আগেও দু একজন ভদ্রলোক এসে বাস করতে পারেনি। বাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু তার ব্যবসার জন্য এ কথাটা কাউকে বলতেন না, কিন্তু ঘরটা বন্ধ করতে বাধ্য হন। অনিরুদ্ধবাবু বললেন, বিনয়বাবু নিজেও একজন অধ্যাপক ছিলেন, তিনি কারোর ক্ষতি করেন না। কেন জানি না, আপনাকে তার ভালো লেগেছিল, তাই তিনি আপনার সঙ্গে আলাপ করেছিলেন। এ কি, আপনি চলেছেন কোথায়? আর কোথায়, ফিরে চল আপন ঘরে, এখানকার কাজ আমার ফুরিয়েছে। অনিরুদ্ধবাবু বললেন, আবার এদিকে চলে আসবে। আসবো, এ বলা ছাড়া আমার আর উপায় ছিল না। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো দিন, নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।